ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, এক্ষণে ও বালিকার হৃদয় মধ্যে লুকায়িত আছে, কি লুকায়িত আছে? উত্তর হবে বনফুলের মালা। পরবর্তী প্রশ্ন, একের দুয়ের দাগে দেখি নাই অত, কবি যা দেখেননি, কবি কি দেখেননি? সঠিক উত্তর হবে গয়ের দাগে অজস্র চুলের চুমা। একের তিনের দাগে প্রশ্ন, নারীকুলের রত্ন বিশেষ, নারীকুলের রত্ন কে ছিলেন? নারীকুলের রত্ন ছিলেন মিসেস সেভিয়ার। পরবর্তী প্রশ্ন, একের চারের দাগে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, যার কথা বলা হয়েছে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কয়ের দাগে বিদ্যাসাগর হবে। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল, উত্তর হবে গয়ের দাগে অন্ধকার বারান্দা। পরবর্তী প্রশ্ন, শঙ্কু অর্নিথন যন্ত্র তৈরি শেষ করেছিলেন কবে? সঠিক উত্তর হবে গয়ের দাগে 27শে সেপ্টেম্বর। ধোঁয়াশা শব্দটি একটি কি ধরনের শব্দ? উত্তর হবে জোড়কলম শব্দ, কেননা ধোঁয়া যুক্ত কুয়াশা মিলে হয়েছে ধোঁয়াশা, কাজেই ধোঁয়াশা জোড়কলম শব্দ। পরবর্তী প্রশ্ন, যিনি খান চিনি তাঁরে যোগান চিন্তামণি, রেখাঙ্কিত পদটি কোন জাতীয় বিশেষ্য? অর্থাৎ চিনি এখানে বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ কয়ের দাগে উত্তরটা ঠিক হবে। পরবর্তী প্রশ্ন, দুয়ের দাগে হারায় না তার বাগান থেকে, বাগান থেকে কি হারিয়ে যায় না? হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, কুন্দ ফুলের হাসি হারিয়ে যায় না বাগান থেকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, স্বামীজি মা বা ধীরা মাতা রূপে কাকে সম্বোধন করতেন? মিসেস বুলকে। পরবর্তী প্রশ্ন, আলাল ও হুতম কি? আলাল হলো পেরিচাঁদ মিত্র রচিত একটি গ্রন্থ, নাম হচ্ছে আলালের ঘরে দুলাল। পরবর্তী প্রশ্ন রয়েছে, হুতম কে? হুতম হলো কালীপ্রসন্ন সিংহ রচিত নকশা জাতীয় একটি গ্রন্থ, হুতম পেঁচার নকশা। এরপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আর্গাসের আসল নাম কি ছিল? দেমিনগো বার্তালেমে সারমিয়েন্তো। দেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। পরবর্তী প্রশ্ন, রাধারানী কুড়িয়ে পাওয়া নোটে কার নাম লেখা ছিল? রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে লেখা ছিল রাধারানীর নাম, এবং যিনি এই নোট দিয়েছিলেন সেই অপরিচিত ব্যক্তি, তার নাম হচ্ছে রুক্মিণী কুমার রায়। তাহলে দুজনের নামই লেখা ছিল, রাধারানী এবং রুক্মিণী কুমার রায়। এরপরে পূর্ণবাচক বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য পদের কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায় তাকে পূর্ণবাচক বা ক্রমবাচক বিশেষণ পদ বলে। যেমন 22 শ্রাবণ দিদির বিয়ে, তাহলে 22 হচ্ছে পূর্ণবাচক বিশেষণ। দ্বিতীয় উদাহরণ, মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে, এখানে প্রথম হলো পূর্ণবাচক বিশেষণ। পরবর্তী প্রশ্ন, শিশুগণ দায়মন নিজ নিজ পাঠে, এখানে নিজ নিজ রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর সর্বনাম? উত্তর হবে নিজ নিজ হচ্ছে পারস্পরিক সর্বনাম। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত
শব্দগুলির উৎসগত শ্রেণী নির্ণয় করো। লেডিকেনি, চকোলেট, পিদিম, পাউরুটি, এই শব্দগুলো কোন শ্রেণীর শব্দ? এখানে লেডিকেনি হলো ইংরেজি শব্দ, এরপর চকোলেট হলো স্পেনীয় শব্দ, পিদিম হলো অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ, আর পাউরুটি হচ্ছে মিশ্র বা সংকর শব্দ। বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? উত্তর হবে, কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির বুকে সন্ধ্যাকে নিঃশব্দে নেমে আসতে দেখে তাকে শান্ত অনুগত বলেছেন। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 3 দাগে। আমি কেবল 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিয়েছি। তাহারা দরিদ্র লোভী নয়, তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? কথাটির অর্থ বুঝিয়ে দাও। তারা বলতে রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। 3 দাগে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে কেন বিশেষভাবে চিন্তা করা দরকার? 4 দাগে প্রশ্ন 4 কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কার কথা বলা হয়েছে এখানে? অর্থাৎ কে বলতে বঙ্গ প্রকৃতির সৌন্দর্য গভীর ও আত্মিকতার আকর্ষণে বঙ্গ সন্তান দূরে গিয়েও বারবার মাতৃভূমির কোলে ফিরে আসে। এখানে কে বলতে বঙ্গ সন্তানদের কথাই বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন তাতেই রয়েছে, সেটি হচ্ছে পংক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো? কোন কন্যাকে দেখেনি? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? কোন কন্যা তার সম্পর্কে বলা হচ্ছে? কবি জীবনানন্দ দাশ আকাশে 7টি তারা কবিতায় এ কন্যারে বলতে বাংলার নীল সন্ধ্যা তথা কেশবতী কন্যার কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে 5-1 দাগে। আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি প্রীতির বা প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। এক গুয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝো? সেটা ফুরোয় না কেন? 5-2 প্রথম প্রশ্ন উত্তরটা প্রস্তুত করে দিয়েছি। আবহমান কবিতায় কবি স্বদেশচ্যুত মানুষটির স্বভূমিতে ফিরে আসার দুর্নিবার ইচ্ছাকেই দুরন্ত পিপাসা বলেছেন। পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 6-1 দাগে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। রাধারানী গল্পাংশের প্রতি চরিত্রটি বিশ্লেষণ করো। 7 দাগে যে 3টি প্রশ্ন উল্লেখ করা হয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায়? 7-2 দাগে কিন্তু কি অসামান্যতার বুদ্ধি, এটি কার উক্তি? কার কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে? 7-3 দাগে প্রশ্ন অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। করভাস গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। এরপরে আমরা চলে যাব ভাবার্থ এবং সারসংক্ষেপ দুটোরই উত্তর কিন্তু প্রস্তুত করে দেওয়া রয়েছে। ভাবার্থটা আমি আর পড়ছি না, সরাসরি উত্তরে চলে যাচ্ছি। ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য জীবনভর ছুটে চলা মনুষ্য জীবনের কাজ নয়, এতে প্রকৃত সুখলাভ সম্ভব হয় না, বরং হৃদয় কেবল ভারাক্রান্ত হয়। পরার্থে আত্মনিয়োগ, অপরের কল্যাণ সাধনেই পরম পরিতৃপ্তি, এটাই মানুষের ধর্ম। আত্মকেন্দ্রিক বস্তুগত চাহিদার আকাঙ্ক্ষা মানুষের মনকে উৎকণ্ঠিত, হতাশ ও বেদনাদীর্ণ করে তোলে। তাই আত্মভাবনা ছেড়ে দেশ ও দশের জন্য ভাবনা ও আত্মত্যাগেই মানব জন্মের চরম সার্থকতা। নিজ স্বার্থকে বর্জন করে পরার্থে জীবনদানই মনুষ্যত্বের ধর্ম, আর এতেই প্রকৃত সুখ। এরপর আমরা চলে যাব সারাংশের উত্তর আমি প্রস্তুত করে দিয়েছি, দেখে নিও। ধনী দরিদ্র এমনকি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষও অতৃপ্ত অসুখী জীবন কাটায়, তথাপি কেউই জীবন ত্যাগ করতে চায় না। মৃত্যু অনিবার্য, জীবন দুঃখের, তবু কেউ মৃত্যু চায় না, এক কৌতুকের বিষয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।